আরটিভির সাপ্তাহিক আলোচনা ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার ইসমাইল। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 12টা 5 মিনিটে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক এবং বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী সৌম্য রেজাউল করিম। আমার ডান পাশে রয়েছেন। আমার বাম পাশে রয়েছেন বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব ও প্রাক্তন সিএসপি অফিসার নুরুল ইসলাম অনু, এবং তার পাশেই রয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওহিদুজ্জামান। এছাড়াও আমাদের সাথে আরও যোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। কিছুক্ষণ পরেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আর দর্শক, এই আলোচনায় চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন আপনার প্রশ্ন এবং মতামত। আমরা এবং আমাদের টেলিফোন নাম্বারগুলো আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন। আমাদের তিনজন আলোচকদের সাথেই আপনারা পরিচিত হলেন। আমাদের আজকের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ এবং রাজনীতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের তার দীর্ঘ রাজনৈতিক জীবন, রাজনৈতিক সংগ্রাম, তার জীবনের অধিকাংশ সময় কারাগারে কেটেছে এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তার যে প্রজ্ঞা এবং মেধার পরিচয় দিয়েছেন এবং একটি দেশের, একটি রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন এই জাতিকে, এবং একটি দেশ এবং একটি পতাকা, একটি ভূখণ্ড আমাদেরকে উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু তার নেতৃত্বে ছিলেন 71 পর্যন্ত নেতৃত্বে, এবং এরপরে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে সেই বিষয়ে তার আদর্শ এবং রাজনীতি সম্পর্কে আমরা জানতে চাইব। প্রথমে আমি জনাব নুরুল ইসলাম অনু আপনার কাছে জানতে চাইব, আপনি তার সাথে মিশেছেন, তার সাথে থেকেছেন এবং তাকে ঘনিষ্ঠভাবে আপনি জানেন। তার এই রাজনৈতিক জীবনের আদর্শ এবং রাজনীতি সম্পর্কে আপনি যদি আলোচনার সূত্রপাত করেন, একটু আমরা শুরু করতে পারি। বঙ্গবন্ধু একটি বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব। জি। তার রাজনৈতিক জীবনের প্রারম্ভ, বিকাশ বিভিন্ন স্তরে উনি কতগুলো মূল লক্ষ্য রেখে গেছেন, যার থেকে আপনি তার রাজনৈতিক আদর্শের আভাস আপনি পেতে পারেন। জি। তার মূল ছিল তার দেশপ্রেম। দেশকে ভালো না বাসলে দেশের জন্য আত্মত্যাগ করা বা কিছু করা মানুষ পারে না। মানুষের প্রথম হচ্ছে তার ভালোবাসা বস্তু। বঙ্গবন্ধু বাংলাদেশকে ভালোবাসতেন, জনগণকে ভালোবাসতেন, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ভালোবাসতেন। একটা গভীর মমত্ববোধ, যেটা তার রাজনৈতিক জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় উনি তার প্রমাণ রেখে গেছেন। জীবনকে বারবার বাজি রেখেছেন, ভ্রুক্ষেপ করেননি। এই যে সাহস, এই যে সেই সাহসিকতা কোথা থেকে আসে? ছাত্র অবস্থা থেকে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, প্রারম্ভ থেকে পরিচয় দিয়েছেন সাহসিকতা। তারপরে যে আত্মত্যাগের যে স্পৃহা, সেটা আসে এই ভালোবাসার থেকে। দেশকে ভালোবাসা এবং দেশের মানুষকে ভালোবাসা। তার অসংখ্য উদাহরণ আপনি নিজে জানেন, রেজাউল করিম সাহেব ওনারা যারা আছেন তারাও জানেন। আমি ওনার সাথে কাজ করেছি খুব ঘনিষ্ঠভাবে আমলা হিসেবে। পরে অবশ্য অন্য রাজনৈতিক কিছু কর্মকাণ্ড আমার ছিল। তো এই যে বাংলাদেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ, এইটাই ছিল তার রাজনৈতিক অনুপ্রেরণার উৎস। পরে যত কাজ উনি করেছেন, ত্যাগের চেষ্টা, জেল খাটা, প্রতিটি ক্ষেত্রেই তার এই অনুপ্রেরণা জেগেছেন। এখন রাজনৈতিক আদর্শে আছে একটা রাজনৈতিক নেতা যখন একটা দেশ সৃষ্টি করতে যায়, সে রাজনৈতিক একটা আদর্শগত শূন্যতা সেটা হয় না, একটা রূপরেখা দিতে হয়। আচ্ছা, তো ওনার বহু আলোচিত যে তার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মনোভাব এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে মোর ইম্পর্টেন্ট, মানুষের মধ্যে যে বৈষম্য, যে শোষণ, এটা ক্লাসিক্যাল মার্কসিয়ান প্যাটার্নে যে শোষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার থেকে যে শোষিত তাকে সাধারণ মানুষকে তাকে কি করে বাঁচানো যায়, এই যে লক্ষ্য স্থাপন করে গেলেন যে সাধারণ মানুষের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক লক্ষ্য, অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন, যাই বাস্তবায়ন, সবকিছু এই সাধারণ মানুষের কল্যাণের জন্য করতে হবে। আপনি এখন দেখেন না আমাদের যে বাজেট, আমাদের রাজনৈতিক
রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জি যে বাজেট হয় তার মধ্যে যে সেফটি নেট শব্দটা শোনেন, জি 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 সেফটি নেটটা কি? সেফটি নেট। সাধারণ মানুষের জন্য, কল্যাণের জন্য একটা বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়েছে। জি জি কোত্থেকে আসছে? কেউ অব্যাহতি পাচ্ছে না, আপনি যে ক্ষমতায় আসুক এটার বাইরে থেকে কেউ যেতে পারছে না, এটাকে অবহেলা করতে পারছে না, এটা উপেক্ষা করতে পারছে না। এই যে এক মন্ত্র দিয়ে গেলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের তার মঙ্গল এবং শোষণ। টিপিক্যাল ক্লাসিক্যাল প্যাটার্নে আপনার রয়েছে, মার্কসিয়ান প্যাটার্ন বলেন, ডায়ালেকটিক্যাল প্যাটার্নই বলেন, মানুষ একজনকে শোষণ করছে, তার থেকে মুক্ত কি করে করা যায় তাকে? জি তার যে মূল, সে হয়তো আর্টিকুলেট করে দিতে পারেন না অতটা, কিন্তু তার যে থ্রাস্ট, সেই থ্রাস্ট থেকে, সেই প্রক্রিয়া থেকে আমরা আজও মুক্তি পাচ্ছি না। তার মানে হচ্ছে একটা হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রীয় ব্যবস্থা, জি এবং তার মধ্যে সাধারণ মানুষের অর্থনৈতিক মঙ্গল নিশ্চিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে, অর্থনৈতিক নীতিমালায়, অর্থনৈতিক বাস্তবায়নের সবকিছুর মধ্যে, যার থেকে আজ পর্যন্ত আমরা দেখেন কেউ পারেনি, যত সরকারই আসুক। জি, আপনার কাছে আবার আসবো। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সুবহান চৌধুরী, তিনি আমার পাশেই রয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এবার সমরেজাউল করিম, আপনার কাছে যাবো। যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, সিংহ হৃদয়ের অধিকারী, একজন দার্শনিক, একজন ফিলোসোফার আমরা যাকে বলি, যিনি দীর্ঘদিন রাজনৈতিক যার চেতনা ছিল একটি দেশকে স্বাধীন করা, একটি স্বাধীন ভূখণ্ড দেয়া, একটি পতাকা দেয়া, এই বাঙালি জাতিকে তিনি উপহার দিয়েছেন। সেই তার রাজনৈতিক আদর্শ এবং আদর্শ সম্পর্কে আপনি যদি একটু আমাদেরকে আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কথা বলছি। আমার কাছে মনে হয় কি, আমি যতটুকু বঙ্গবন্ধু সম্পর্কে পাঠ করেছি তাতে আমার কাছে ইসমাইল ভাই বঙ্গবন্ধুকে মনে হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়, সমকালীন ইতিহাস বলতে যতটা পিছনে যাওয়া যায়, বঙ্গবন্ধুর চেয়ে শ্রেষ্ঠ বাঙালি আর কেউ জন্মেছে রিসার্চ করে পাওয়া যায় না। এই জন্য আমার কাছে মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এবং তাকে আমার কাছে মনে হয় ইতিহাসের বরপুত্র। আমাদের বাঙালি জাতিরই শুধু নয়, ইতিহাসের বরপুত্র মনে হয়। এই জন্য বিশ্বের একজন বিখ্যাত নেতা কিন্তু বলছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিব দেখেছি। হিমালয়ের চেয়ে বিশাল কিছু তিনি দেখেছেন, এভাবে তিনি উদ্ধৃত করছিলেন। সেই জন্য মনে হয় যে ইতিহাসের স্বপ্নভঙ্গ যাতে না হয়, সেজন্যই বোধহয় মাঝে মধ্যে কিছু ক্ষণজন্মা ব্যক্তির আবির্ভাব ঘটে, তাদেরকে আমরা মহামানব বলতে পারি। এর বাইরে বলা ডিফিকাল্ট। বঙ্গবন্ধু সেরকম একজন মহামানব হয়ে বাঙালি জাতির জন্য আবির্ভূত হয়েছিলেন। তার রাজনীতিটাকে আমি যতটুকু পাঠ করেছি মনে হয়েছিল, এই যে মধুমতির পাড়ে বাগিয়ার খাল নামক ছোট্ট একটা খাল, আমার বাড়ির থেকে 15 মিনিটের দূরত্ব, সেই অজ পাড়া গায়ে জন্ম নেওয়া একটা ছোট্ট খোকাস, তার জীবন চরিত অবস্থার ভিতর থেকে দিনে দিনে বঙ্গবন্ধু সৃষ্টি হতে পেরেছিলেন। আমার গবেষণায়, আমার রিসার্চে মানুষকে তিনি স্টাডি করতে পেরেছিলেন, মানুষের হৃদয়কে তিনি বুঝতে পেরেছিলেন, মানুষ কি চায় সেটা বুঝতে পেরেছিলেন। এজন্যই কিন্তু হ্যামিলনের বংশীবাদকের মতো বঙ্গবন্ধুর আহ্বানে সারা বাংলাদেশের মানুষ একাকার হয়ে পড়ল। 24 বছরের প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র ব্যবস্থা একটি মানুষের একটি অঙ্গুল হেলানিতে 32 নম্বরের কাছে এসে নতজানু হয়ে পড়ল। বঙ্গবন্ধু বুঝতেন মানুষকে, তিনি জানতেন মানুষকে, তিনি কখনো কৃত্রিমতার আবর্তে থাকতেন না। তার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা, খাওয়া দাওয়া, মানুষের প্রয়োজনকে তিনি সব উপলব্ধি করতে পেরে সাধারণ মানুষের কাতারের একজন মহামানবে পরিণত হয়েছিলেন। সে কারণেই কিন্তু তিনি জাতিকে তোমরা আমার ভাই এটা বলতে পারতেন। এই জায়গাটায় পৌঁছাতে পারে কিন্তু সে, যে অভিভাবকত্ব নিজে অর্জন করার পর মনে করে যে আমি যাদের অভিভাবক আমি তাদেরকে তুমি অ্যাড্রেস করতে পারি। বঙ্গবন্ধুর আদর্শের জায়গা আমার খুব সংক্ষেপে প্রথমবার এতটুকু শুধু বলবো, তিনি চেয়েছিলেন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ একটি আধুনিক উন্নত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই লক্ষ্যকে সামনে রেখে অনেক দূর দৃষ্টি রেখে রাজনীতিতে
তিনি এগিয়ে চলেছিলেন। বঙ্গবন্ধুর সমকালীন ইতিহাসে বা তার পূর্বেও কিন্তু এদেশে অনেক রাজনীতিবিদের জন্ম হয়েছিল। তারা অনেকে থিসিস দিয়েছেন, অনেকে তত্ত্ব কথা বলেছেন, যাদের অনেক লেখাপড়া ছিল, পাণ্ডিত্য ছিল, বিভিন্ন রকম ভাবে তারা মতবাদ দিয়েছেন। কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার নেতৃত্ব, জাতির কাঁধে সবটুকু যা কিছু অর্জন, তা কিন্তু দিতে সক্ষম হয়েছিলেন তিনি। সেই জায়গায় আমার মনে হয়েছিল বঙ্গবন্ধু ছিলেন মাটি ও মানুষের নেতা। তার রাজনীতি ছিল কোন রকম কৃত্রিমতার আবর্তে না, তার রাজনীতি ছিল প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটার আবর্তে। এ কারণেই তিনি, যেটা অনুভাই বললেন, তিনি মৃত্যুঞ্জয়, তিনি মৃত্যুকে জয় করেছেন বারবার। তিনি বলছেন যে আমি মারা গেলে মুসলমান একবার মারা যাব, আমার লাশটি ফিরিয়ে দেবো বাংলার মাটিতে। বঙ্গবন্ধুর এই জায়গাটা ছিল আত্মবিশ্বাসের জায়গায়। মানুষ যদি প্রতিষ্ঠিত হতে পারে, আমি পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের মুক্তি চাই, এই যে জায়গাটা, সেই জায়গাটা একদিনে বঙ্গবন্ধুর সৃষ্টি হয়নি। এজন্য আমার কাছে মনে হয় বঙ্গবন্ধু কোনো ব্যক্তি না, বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি দর্শন, বঙ্গবন্ধু একটি গবেষণা, বঙ্গবন্ধু সারা বিশ্বে সকল মানুষের কাছে চর্চা করার মতো একটি আইডিওলজিক্যাল কনসেপ্ট। ধন্যবাদ আপনাকে। এবার আমরা ডক্টর এম ওহিদুজ্জামান আপনার কাছে যাব। আমরা তিনি বলেছেন যে ফিদেল কাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি, তোমাকে দেখেছি, মানে বঙ্গবন্ধুকে দেখেছি। এই হিমালয় দেখার স্বাদ শখ তার তৃষ্ণা মিটে গেছে। এবং তিনি বলেছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমি বলেছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, এটা বলা হয়, কিন্তু তিনি তার উপমা দিয়ে বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, অবশ্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমি বলবো একজন শ্রেষ্ঠ মানুষ। আমরা যদি বিশ্বের আঙ্গিকেও দেখি, তো বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে তিনি শহীদ হয়েছিলেন 75 সালের 15ই আগস্ট, এবং তার সাথে যারা শহীদ হয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্বর্ণরা। তো আজকের আমি যদি সহজ ভাষায় বলি, অত তাত্ত্বিকতা না বলে, আমি যেভাবে দেখি বঙ্গবন্ধু যদি আদর্শ বলি, যেটা অনুভবই শুরু করেছিলেন যে কথা বলে, যে একটা মানুষ তার প্রজ্ঞা, তার মেধা, তার সবকিছু উজাড় করে দিয়ে নিঃস্বার্থে দেশকে এবং দেশের মানুষকে যে ভালোবাসা, এটি হলো বঙ্গবন্ধুর আদর্শ। এবং আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ সে একেবারে যে খোকা, ছোট্টবেলার যে খোকা, সেখান থেকেও শুরু করি, যখন তিনি দেশ এরকম বোঝেন না, গণতন্ত্র বোঝেন না, পরাধীনতা বোঝেন না, একেবারে তার যদি বাল্যকাল দেখি, সেখানেও দেখবেন যে মানুষের প্রতি যে ভালোবাসা, ত্যাগ করা, নিজের কাপড়টা খুলে দিয়ে অধিকারের পক্ষে দাঁড়ানো, অধিকারও তিনি বোঝেন না। একেবারে আরো ছোট যদি বলে, প্রাইমারিতে যাচ্ছেন, সে সময় কিন্তু তার জীবনে আমরা কি দেখি, যে যার একটা জামা নাই, নিজের জামাটাই খুলে দিয়ে চলে আসা, নিজের ছাতাটা, যার ছাতা নাই, দিয়ে বাড়ি চলে আসা। অর্থাৎ আমারটা দিলে যে আমারটাও থাকে না, আমার গায়ের জামাটা যদি খুলে দেই, তার মানে আমারটাও নাই। এইরকম যিনি করতে পারেন মানুষের জন্য, তখন তো তার ভিতরে কোনো রাজনীতি নাই, বা রাজনীতি করবেন কোনো ওই ভাবনার বয়সে হয় নাই। অর্থাৎ একেবারে ন্যাচারাল ভাবে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের দুঃখ কষ্টকে নিজের হৃদয় দিয়ে যে বোঝা, সেটি কিন্তু আমি বলবো যে এটা হয়তো একটা ন্যাচারাল বা প্রকৃতি বা আল্লাহর একটি রহমত। আমি বলবো যে ওইভাবেই তিনি জন্ম নিয়েছেন। তারপর ধীরে ধীরে আমরা দেখছি যে সেই কমিটমেন্টগুলো, অর্থাৎ তার এই যে মানুষের সমস্যার কারণ কি, দেশের পরাধীনতা, মানুষের অধিকার, সেটি ধাপে ধাপে তিনি কিন্তু মানুষের প্রতি তার যে ভালোবাসা, সেখান থেকেই তিনি অর্জন করেছেন। এবং তার মধ্য দিয়ে সব জায়গায় দেখছি যে ত্যাগটা আছে, যে আমার এটা পেতে হবে, আমার নেতা হতে হবে। আবার ওই যে বলছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, প্রধানমন্ত্রিত্ব চাইলে বঙ্গবন্ধু তো পেতেন, কিন্তু প্রধানমন্ত্রিত্বের বিপরীতে কি ছিল? বিপরীত ছিল তার জীবনটাকে উৎসর্গিত করা। একদিকে প্রধানমন্ত্রী, আর একদিকে হলো ফাঁসি, আর একদিকে জীবন বিপন্ন হওয়া। তিনি যে এই ওনটা আরো ভালো বলতে পারবেন, যে 32 নম্বরে যিনি থাকলেন 25শে মার্চ, তিনি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রইলেন। তিনি কিন্তু এটা মানে একদম মোটামুটি ভাবে হইলেন যে আমাকে হত্যা করবে। এবং কেন তিনি রইলেন? একটা হলো তিনি একটা কনস্ট্রাকটিভ ভাবে ধীরে ধীরে নির্বাচন সংগ্রামে, দীর্ঘ বর্ণনায় যদি না যাই, আমি ওই জায়গাটাই থাকি, আদর্শের জায়গা, তার
অবদানের জায়গাটা না গিয়ে, তাও যদি আপনি দেখেন যে সেই আন্দোলন, অসহযোগ আন্দোলন, 7ই মার্চের ভাষণ ধাপে 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 এসে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করবেন সেই মনোভাব নিয়ে বসে আছেন। এবং তিনি দেখলেন যে তিনি যদি আত্মগোপনে যান, তাকে না পায়, তাহলে লক্ষ লক্ষ লোকের জীবন নাশ হতে পারে। তার নিজের জীবনের চেয়ে সবচেয়ে বড় হলো যে নিজের জীবনই ছিল তার কাছে তুচ্ছ। এই বাংলাদেশের প্রতিটি মানুষের জীবন ছিল তার কাছে গুরুত্বপূর্ণ, এই দেশটাই ছিল তার কাছে প্রধান। এবং 75 সালে যখন খুনিরা তাকে হত্যা করতে উদ্যত হয়েছে, তখনও আমরা নানাভাবে যেটি জেনেছি, তিনি কিন্তু চিৎকার করে ওই কথাটাই বলছেন যে আমি জীবিত থাকতে এই বাংলার মানুষের কোনো ক্ষতি হতে আমি দেব না। এটাই তো মানুষের প্রতি সব। আবার ঘুরিয়ে আমি এই কথাই যদি বলি, এবং যদি বিশ্ব পরিমণ্ডলেও দেখেন যে নানা জায়গায় তিনি সেই জোট নিরপেক্ষ সম্মেলনে, সেখানে দাঁড়িয়েও তিনি বলছেন যে আমি শোষিতের পক্ষে। এবং জাতিসংঘ বলেন, যেখানে তিনি যে কথা বলছেন প্রত্যেকটা জায়গায় যে যারা বঞ্চিত মানুষ, যারা অধিকারহীন মানুষ, সেই মানুষের কথা আছে। এবং আমরা যদি খুব ধর্মীয়ভাবেও দেখি, আমি যে বলছি যে তিনি শুধু শ্রেষ্ঠ বাঙালি না, তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ। আমাদের ধর্মীয় জায়গা থেকে ব্যাখ্যা করলেও আমরা সেই জায়গাটাই দেখি যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিদায় হজে বলেছিলেন যে সেই শ্রেষ্ঠ যে নিজের মানে নিজেকে উৎসর্গ করে অন্যের উপকার করতে পারে, অন্যের কাজ করতে পারে। বঙ্গবন্ধু তো সবসময় প্রস্তুত ছিলেন নিজেকে উৎসর্গিত করে মানুষের কাজ করাই, দেশের মানুষকে, মানুষের জন্য উৎসর্গ করা নিজের জীবনকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বঙ্গবন্ধু ডেভিড ফ্রস্টকে বিবিসি সাংবাদিককে বলেছিলেন, মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ দ্য লাভ ফর মাই পিপল, মাই গ্রেটেস্ট উইকনেস ইজ দ্যাট আই লাভ দেম টু মাচ। এটি বলেছিলেন। এবং তিনি বলেছেন যে শ্রেষ্ঠ বাঙালি, তিনি বলেছেন সর্বশ্রেষ্ঠ বাঙালি। অনুভাই বলেছিলেন বঙ্গবন্ধুর কথা, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কথা। জর্জ ওয়াশিংটনের কথা জানি, আব্রাহাম লিঙ্কন, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, আর আমাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই শ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি সম্পর্কে আপনি তার আদর্শ এবং রাজনীতি সম্পর্কে আমাদের কিছু বলবেন? কিছুক্ষণ আগে জি আপনার বললেন যে হিমালয় সাথে তুলনা করেছিলেন। জি, ফিদেল ক্যাস্ট্রো তুলনা করেছিলেন। হিমালয়কে কিন্তু আপনি বর্ণনা করতে পারবেন না। জি, তার শ্রেষ্ঠত্ব, তার যে বিরাটত্ব, সেটি আপনাকে উপলব্ধি করতে হবে। জি, বঙ্গবন্ধু তেমন একজন মহাপুরুষ যে তার আদর্শ, তার সারা জীবনের রাজনীতি, তার সারা জীবনের জীবনচরিত, সবগুলো যদি আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি ব্যাখ্যা দিয়ে, তত্ত্ব দিয়ে আপনি বোঝাতে পারবেন না। এটি উপলব্ধির ব্যাপার। এবং সেই উপলব্ধি থেকেই আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি, চিরঞ্জীব স্মৃতির প্রতি আমার গভীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। এবং নিবেদন করে আমি ধন্য হতে চাই। কারণ বঙ্গবন্ধু আমাদেরকে যদি রাষ্ট্র না দিয়ে যেতেন, তাহলে আজকে এখানে বসে কিন্তু আমরা এই কথা বলতে পারতাম না। জি, আপনার এই টেলিভিশন হতো কিনা জানি না। আচ্ছা, বঙ্গবন্ধু এই রাষ্ট্র উপহার না দিলে আমরা কি হতাম, আমরা সেটাও কিন্তু ভাবতে পারছি না। আমাদের অবস্থানটা কোথায় থাকতো আমি সেটাও বুঝতে পারছি। আমি সেটাই বললাম যে বঙ্গবন্ধু রাষ্ট্র দিয়েছিলেন বলেই, এবং 30 লক্ষ শহীদ তাদের বুকে রক্ত দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলে আজকে এখানে বসে আমি কথা বলতে পারছি। আমরা সবাই এখানে কথা বলতে পারছি। না হলে আমরা কে কোথায় থাকতাম আমরা জানি না, পরাধীন জাতি হিসাবে থাকতাম। বঙ্গবন্ধু দুটো কাজ করেছেন। একটি হলো তিনি আমাদেরকে একটি রাষ্ট্র দিয়েছেন, আরেকটি তিনি আমাদেরকে একটি জাতি সত্তা দিয়েছেন। অনেক দেশে অনেক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু জাতিসত্তা এভাবে হয়নি। তিনি একই সাথে দুটো দিয়েছেন। একটি হলো সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, আরেকটি হলো বাঙালি জাতি হিসাবে আমার একটা পরিচিতি। যেমন ধরুন, বাংলা ভাষাভাষী তো আরো আছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কিন্তু বাংলা ভাষাভাষী, সেখানে অনেক বাংলা ভাষাভাষী আছে, কিন্তু তাদের পরিচয় কিন্তু জাতি হিসাবে নয়। আমি কিন্তু গর্বিত যে আমি একজন বাঙালি জাতি, এবং এটি বঙ্গবন্ধু আমাকে দিয়েছেন। তাকে যখন শ্রদ্ধা নিবেদন করি, তখন পাশাপাশি আমি ঘৃণা, নিন্দা এবং প্রতিবাদ জানাই এই মহামানবকে যারা হত্যা করেছে। তারা জাতির কুলাঙ্গার। এবং তাকে হত্যা করার পরে আপনি দেখুন, এখানে অনুভাই আছেন, সেই সময়কার তিনি একজন অত্যন্ত
তাজা একজন ব্যুরোক্রেট। কোন দেশে আপনি কোন সভ্য দেশে সাংবিধানিকভাবে আত্মস্বীকৃত খুনিদেরকে বিচার করা যাবে না, দায় মুক্তি, এটা বিশ্বের ইতিহাসে কোনোদিন নেই। ছিল হয়তো যখন সভ্যতা ছিল না সেখানে, আদিম অসভ্য যুগে। হ্যাঁ, মানে আইনের শাসন, সংবিধান, মানবতা, এমন একটি দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না যেখানে দায় মুক্তি দেওয়া যায়। যারা ক্ষমতা গ্রহণ করেছিলেন তারা দায় মুক্তি দিয়েছিল এই ব্যক্তিদেরকে। শুধু দায় মুক্তি নয়, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিদেশে পুরস্কৃত করেছিল। যারা খুনি তাদেরকে যেমনিভাবে আমি ঘৃণা জানাই, তাদেরকে আশ্রয় প্রশ্রয় যারা এভাবে দিয়েছে তাদের প্রতিও জাতির ঘৃণা চিরদিন থাকতে হবে। পাশাপাশি দেখুন, আজকে যখন আমরা সারা জাতি যখন আমরা শোক দিবস পালন করি, তখন এমন ব্যক্তিও আছেন যারা একটা মিথ্যা জন্মদিন বানিয়ে এই জাতির এই শোকের যে অনুভূতি তার প্রতিও নির্লজ্জ একটি মানে যাকে বলে একটা আঘাত আনতেও তাদের কুণ্ঠাবোধ নেই। স্বাভাবিকভাবেই, কারণ তারা তো হত্যাকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এবং হত্যা করে তারা ক্ষমতা দখল করেছেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আজকে অনেকে বলেন গণতন্ত্র দিয়েছেন, দেশ শাসন করছেন, কিন্তু হত্যাকারী চিরদিনই হত্যাকারী থাকবে। যেমন মুক্তিযোদ্ধা চিরদিন মুক্তিযোদ্ধা থাকবে, যেমন রাজাকার চিরদিন সে রাজাকার থাকবে। আর যে হত্যাকারী, জাতির পিতার হত্যাকারী, তারা কিন্তু কুলাঙ্গার সন্তান থাকবে এই জাতিতে। এবং বঙ্গবন্ধু দেখুন যেটা বলেছেন, সমর রেজাউল সাহেব বলেছেন, আমাদের ওয়াহিদুজ্জামান প্রফেসর বলেছেন, আমাদের অনুভাই বলেছেন, বঙ্গবন্ধু খোকা থেকে যৌবনে শেখ মুজিব হয়েছেন, শেখ মুজিব থেকে মানুষকে ভালোবেসে মানুষ তাকে মুজিব ভাই, লক্ষ লক্ষ মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। বঙ্গবন্ধু মানে কি, তিনি বন্ধু, তাকে কিন্তু শুধু নেতা হিসেবে দেখেননি, বন্ধু হিসেবে দেখেছেন, ত্রাণকর্তা হিসেবে দেখেছেন। এবং তারপরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাকে নির্বাচিত করেছেন। সেই 1947 সালে যখন আমাদের তৎকালীন পাকিস্তান এবং ইন্ডিয়া পার্টিশন হয়, সেই সময় থেকে দেখেন আজকে আমাদের বাংলাদেশের স্বাধীন পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাঙালিদের এমন কোনো আন্দোলন নেই যেখানে বঙ্গবন্ধুর সম্পৃক্ততা ছিল না। সে 1947 সাল, 1952 সাল আমাদের ভাষা আন্দোলন, 1966 সালে তিনি 6 দফা দিলেন, এবং 6 দফা যখন দেন তখনই কিন্তু প্রকারান্তরে সেটি ছিল আমাদের মুক্তি সনদ। এবং সেই 6 দফার উপরে ভিত্তি করে রাজনীতিকে আবর্ত করে তিনি জনমানুষকে সম্পৃক্ত করে দিলেন। তার সময় কিন্তু অনেক মেধাবী রাজনীতিবিদ ছিলেন এবং তাদেরও অবদান কিন্তু কম নয়, কিন্তু বঙ্গবন্ধু উল্কার মতো তাদেরকে ছাড়িয়ে বাংলার আকাশে তিনি একজন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অবিসংবাদিত নেতা হিসেবে। বাংলার মানুষ তাকে বিশ্বাস করেছেন এবং তিনি সেই বিশ্বাসটি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও কিন্তু সেই বিশ্বাসটিকে তিনি রক্ষা করেছেন। তার আত্মজীবনী যদি পড়ি, সে আত্মজীবনী, আমি মনে করি আত্মজীবনী আমাদের প্রত্যেকটি বাঙালির পড়া উচিত। তাহলে বুঝতে পারবো কি রাজনীতি তিনি ছোট বয়সে চিন্তা করেছেন, পরিণত বয়সে কি রাজনীতি তিনি করেছেন, মানুষকে কিভাবে ভালোবেসেছেন, দেশকে কিভাবে তিনি চিন্তা করেছেন। এবং বিশ্বের, তখন তো বিশ্ব ছিল দুভাগে বিভক্ত, একদিকে শোষিত আরেকদিকে শোষক, এবং তিনি ছিলেন তখন শোষিতের পক্ষে। তখন কিন্তু ওই সময়কার যদি বিশ্ব রাজনীতি আপনি যদি দেখেন, ফিডেল ক্যাস্ট্রো, জোসেফ টিটো, সুয়েকার্নো, তারপরে আপনার বোমেদিন, আপনি যদি দেখেন আলেন্দে, সব কিছুতে দেখবেন, এবং ফিডেল ক্যাস্ট্রো থেকে তখন কিন্তু একটি সারা বিশ্বে একটা মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা বিশ্ব আন্দোলন, সেই বিশ্ব আন্দোলনে কিন্তু তিনি ওই কাতারে চলে গিয়েছিলেন বিশ্ব নেতৃত্বের। আজকে আমরা যখন তাকে শ্রদ্ধা নিবেদন করব, সেই সময় আমাদেরকে বুঝতে হবে যে তিনি যা চেয়েছিলেন, যেটা অনুভাই বলেছেন যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি,
সে অর্থনীতি মুক্তির দিকে যদি আমরা দেশকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু জাতির জনকের প্রতি আমরা আমাদের সত্যিকার শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারবো এবং কৃতজ্ঞ সন্তান হিসাবে পিতার রক্তের প্রতি আমাদের যে ঋণ সেই ঋণ আমরা পরিশোধ করব। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন। আমাদের চারজন বক্তাই আজকে বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর আদর্শ এবং রাজনীতি সম্পর্কে ইকবাল সাহেব অনেক চমৎকার সুন্দর করে বলেছেন, চারজন বক্তাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা জানি 48-এর 47-এর বঙ্গবন্ধু, 48-এর বঙ্গবন্ধু, 52-এর বঙ্গবন্ধু, 66-এর বঙ্গবন্ধু, 69-এর বঙ্গবন্ধু, 71-এর বঙ্গবন্ধু, 73 এবং এর পরের তিনি 75 পর্যন্ত আমাদের এই বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু। তিনি সেই ছোটবেলা থেকে, খোকা থেকেই শুরু করেছেন, রাজনীতি করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘ জীবন কারাভোগ করেছেন এবং 75-এর 15 আগস্ট কিছু বিপদগামী সেনা কর্মকর্তা তাকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করেছিল। বাংলার আদর্শ, বাংলাদেশের আদর্শ, বাংলার মানুষের আদর্শ, বিশ্বের একজন শ্রেষ্ঠ নেতাকে হত্যা করেছিল। এর আমরা তীব্র নিন্দা জানাই। দর্শক বন্ধুরা, এবারে নিচ্ছি একটা বিরতি, আবার কিছুক্ষণ পরেই আমরা ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। দেখছিলেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার ইসমাইল। আজকের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতি। এবারে আমরা নুরুল ইসলাম অনু সাহেব আপনার কাছে যাব। আপনার কাছে আমরা ছোট, এবং আমার ছোট আরো অনেকেই আছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের যে স্বাধীনতার যে দীর্ঘ ইতিহাস, বঙ্গবন্ধুর যে নেতৃত্ব, এটাকে মাঝে মধ্যে বিকৃত করা হয়। কিছু মানুষ আছেন, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। সেই ক্ষেত্রে আপনি যদি এটি একটু আলোকপাত করেন যে এই যে বিকৃতির ইতিহাস কিভাবে শুরু হলো, কোন সময় থেকে এই বিকৃতির ইতিহাসটি শুরু হলো, কিভাবে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, আপনার কাছে একটু জানতে চাই। সব রাষ্ট্রনায়কই জাতিসত্তা সংজ্ঞায়িত করার সুযোগ পায় না। অনেক সময় রাষ্ট্র প্রতিষ্ঠা করে, কিন্তু আমরা সবাই একমত যে বঙ্গবন্ধুর রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উনি একটা রাষ্ট্র স্থাপিত করেছেন এবং জাতিসত্তাকে সংজ্ঞায়িত করেছেন, নির্ণীত করেছেন। আমাদের সংবিধানে, 72-এর সংবিধানে তা নির্ণীত আছে। সেই জাতিসত্তার এই সংজ্ঞাকে কিভাবে বিকৃত হয়েছে আপনারা সবাই জানেন, এবং এই বিকৃতিটা একটা কাউন্টার রিভলিউশন, একটা প্রতিবিপ্লবের অংশ, যার থেকে আমরা আজও মুক্তি পেয়েছি কিনা আমি শিওর না। এ বিতর্ক এখনো চলছে। আমি একজন নাগরিক হিসেবে, কিছু কিছু আদর্শে বিশ্বাসী হিসেবে আমি কনফিডেন্ট যে বঙ্গবন্ধুর যে আদর্শ, যে জাতিসত্তার যে বিকাশ, একটা ঐতিহাসিক ধারারই প্রতিফলন, এবং ইতিহাস একটা জায়গায় আপনাকে নিয়ে যায়। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করেছিলেন। ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, তারপরে কাউন্টার রিভলিউশন হয়েছিল, আপনার কন্টিনেন্টাল সিস্টেম হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল, 1784-এর আপনার বিপ্লব হয়েছিল। কিন্তু যেই ধারা, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ডেমোক্রেসি, যে ধারা আপনি দেখেন একদম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত চলে আসলো, আপনার ধরে রাখতে পারেন, আটকে রাখতে পারেন। অনেক প্রতি বিপ্লব হয়েছে। প্রিন্স মেটার্নিক অফ অস্ট্রিয়া, তার নেতৃত্বে ওই প্রতি বিপ্লব ইউরোপের সব রাজারা মিলে ব্যাহত করতে চেষ্টা করছে, প্রতিহত করতে চেষ্টা পারেনি। আমাদের ক্ষেত্রেও যে বিকৃত ব্যাখ্যা দিয়ে একটা বিতর্কের সৃষ্টি করা হয়েছে জাতিসত্তার সংজ্ঞায়িত ব্যাপারে, সেটাও থাকবে না। এই প্রতি বিপ্লব পরাজিত হবে। পরাজিত হওয়ার মুখে আপনি দেখতে পাচ্ছেন আজকে এই যে 75-এর একটা দুঃখজনক ঘটনা, তারপরে প্রতিবিপ্লবী শক্তির রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তাদের পুনর্বাসন, এতে হচ্ছে এই প্রতিবিপ্লবের কিছু কিছু নমুনা, আলামত। পারবে না, কিন্তু এটা ইচ্ছা করে করা হয়েছে, কারণ আপনি বিশ্বাস করেন না। একটা বিশ্বাসের একটা প্রতিবিপ্লবী শক্তি দেখা গেছে সামাজিক এবং রাজনৈতিক বিবর্তনে একটা অবস্থান নেয়। এইভাবে এই প্রতিবিপ্লব এবং এই বিপ্লবী শক্তির মধ্যে সংঘাতে সমাজ আস্তে আস্তে এগিয়ে যায়। আমরাও সেই বিতর্কের শিকার হয়েছি, এবং দুঃখের বিষয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিকার হয়েছি। কিছু কিছু ইঙ্গিত করেছেন সেই বিকৃতির ইকবাল সুবহান চৌধুরী সাহেব। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে খুনিকে ক্ষমা করে দেওয়া হয়, ক্ষমা করার বন্দোবস্ত করা হয়, এবং পরে
তাকে পুনর্বাসিত করা হয়, রাষ্ট্রীয় চাকরি দেওয়া হয়। আমি নিউ ইয়র্কে একবার মানে আমাদের বিরোধী দলের নেত্রী খালেদার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি একই প্রশ্ন করেছিলাম, আপনার তো কোনো দায়বদ্ধতা নাই ডালিমকে নাইরোবিতে হাই কমিশনার করার। আমি তো করিনি, কে করেছে বলে এরশাদ সাহেব করেছে, করে দেখেন। যাই হোক, আমরা পরে ফরেন সেক্রেটারি আবুল হাসান সাহেব ছিলেন, তাদেরই পৃষ্ঠপোষকতায় এই যে পুনর্বাসনগুলি হলো ব্লেটেন্ট, একদম বিকৃতির একটা চরম জঘন্য উদাহরণ। ধারাবাহিকতা নষ্ট করে দিল। একটা জাতীয় পর্যায়ে একটা বিতর্কের সৃষ্টি হলো, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ ইত্যাদি যন্ত্রণা নিয়ে আসা হলো, ধর্ম নিরপেক্ষতার একটা অদ্ভুত ব্যাখ্যা প্রবর্তিত হলো দেশে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, ওই আদর্শের থেকে বিচ্যুত করার জন্য। রাষ্ট্রীয় সামাজিক বিবর্তনে প্রতি দেশেই দেখা গেছে, প্রতি সমাজেই দেখা গেছে। 71-এর মুক্তিযুদ্ধটা বিপ্লব, নতুন নতুন কথা নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তার যারা তাতে বিশ্বাস করে না, তারা সেই জাতিসত্তার সংজ্ঞাকে বিকৃত করার এবং বিতর্কিত করার প্রচেষ্টায় কতগুলো অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে হাজির হলো। সমাজের মধ্যে অস্থিরতার সৃষ্টি হলো। আমি বলেছি রেজাউল করিম সাহেব, ইকবাল সোহান সাহেব, আমরা সেই অস্থিরতার থেকে এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পেরেছি কিনা একটা প্রশ্ন, কিন্তু আমরা পারবো। ইতিহাস সাক্ষী দেয়, ডায়ালেকটিক্সের প্যাটার্ন সাক্ষী দেয়, এই সমাজের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবর্তনের যে ধারা ইঙ্গিত বহন করে তাও সাক্ষী দেয়, সেটা হবে। কিন্তু এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিসত্তার যে সংজ্ঞাকে বিকৃত করা হলো, তাকে মূল্যায়ন করার চেষ্টা করা হলো, এত বড় ব্যক্তিত্বকে সবাই, আমি যে বলেছি সব রাষ্ট্রনায়ক সংজ্ঞায়িত জাতিসত্তা সংজ্ঞায়িত করা তার জীবনে সুযোগ পায় না। সংবিধান করে গিয়েছিলেন উনি, আর ওনার অনেক বক্তৃতা। বাট এটা একটা বিষয় আমি মনে করেছি যে এটা একটা লক্ষণীয়, আজকের এই আলোচনার একটা লক্ষণীয় বিষয়, এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবার চমৎকার বলেছেন। এবার আমরা রেজাউল করিম আপনার কাছে যাব। আমরা জানি যে আপনি বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, অন্যতম আইনজীবী ছিলেন, আরো অনেকেই ছিল, এবং সেই বিষয়গুলো বিকৃতির অস্থিরতা যেটি অনু সাহেব বলেছেন সেটি সম্পর্কে একটু বলবেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকাকালীন সময়ে সেই সময়কার কিছু কথা যদি আপনি আমাদেরকে একটু স্মরণ করিয়ে দেন। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী ছিলেন আপনি, সে সম্পর্কে একটু বলবেন। প্রথম যে কথাটা বলা দরকার সেটা হলো, আমার কাছে আমি যতটুকু বঙ্গবন্ধুর সম্পর্কে গবেষণা করার সুযোগ পেয়েছি, পড়াশোনা করার সুযোগ পেয়েছি, অনেকে আমাদের দায়িত্বশীল অনেকেও কথা বলার সময় আমি দেখছি বিভিন্ন টেলিভিশনে, পত্র পত্রিকায়, জনসভায়, বক্তৃতা দেওয়ার সময় খণ্ডিত ভাবে দেখেন। আমার কাছে মনে হয় যে ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করা তাদের কোনো টার্গেট ছিল না। একজন শেখ মুজিব হত্যা করা কোনোভাবে লক্ষ্য হলে তার পরিবারের অন্য সদস্যদেরকে হত্যা করা হতো না। বঙ্গবন্ধুর খুব স্নেহভাজন রাজনীতিতে একটা চমৎকার প্রতিষ্ঠার জায়গায় শেখ ফজলুল হক মনিকে হত্যা করা হতো না, আব্দুর রব সেরনিয়াবাদকে হত্যা করা হতো না। আমার কাছে মনে হয়েছে একটা আদর্শকে হত্যা করা ছিল টার্গেট। আর সেটা বোঝা যায় কিভাবে, বঙ্গবন্ধুকে হত্যা করার একদিনের ভিতরেই মোস্তাককে যখন স্বীকৃতি দেয় কোন দেশ, মোস্তাক গভর্নমেন্টকে, পাকিস্তান কিন্তু একদিন পরেই মোস্তাক গভর্নমেন্টকে স্বীকৃতি দিল, তখনই বোঝা যায় যে এটা বঙ্গবন্ধু না, পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, একটা প্রহসন। সেই প্রহসনে বাঙালি যে তার অধিকার যে প্রতিষ্ঠিত করেছিল, এইটাকে যারা মেনে নিতে পারেনি, তাদের টার্গেট ছিল যে কোনো মূল্যে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান, তাদের দৃষ্টিতে যেটা, আমাদের যেটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশকে আবার নামটা দরকার হয়, পরিবর্তন হবে না, আবার পাকিস্তানে কিভাবে পরিণত করা যায়, সেটা ছিল টার্গেট। এজন্যই কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই কিন্তু বাংলাদেশকেও যারা স্বীকৃতি দেয় নাই, 71 থেকে শুরু করে 75 পর্যন্ত যারা স্বীকৃতি দেয়নি, এরা কিন্তু বঙ্গবন্ধুকে নির্মম হত্যা করা হলো, তারা বাংলাদেশকে স্বীকৃতি দিল। তাহলে বোধহয় তারা বসেছিল যে এই লোকটাকে মেরে ফেলা হোক, তারপর আমি স্বীকার করব বাংলাদেশকে। এবং তারা কারা? যারা আমার মহান মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে। এই জন্য বঙ্গবন্ধুর একটা ওয়ার্ড ছিল, মৃত্যুঞ্জয়ী মানুষ তো বলছিলেন যে আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় তবে আমি শোষিতের পক্ষে থাকব,
তিনি মৃত্যুকে জয় করা মানুষ, মৃত্যু জয়ী ছিলেন। যে মানুষগুলো অবিনাশী হয় ইতিহাসে, তাদেরকে কখনো বিনাশ করা যায় না। বঙ্গবন্ধু তো আমার কাছে কিন্তু মনে হয় বঙ্গবন্ধু কোনো ব্যক্তি না, বঙ্গবন্ধু একটা আদর্শ। এটাকে ধ্বংস করা সম্ভব হয়নি। ধ্বংস করা সম্ভব হলে বাংলাদেশটাকে পরিপূর্ণভাবে একটা পাকিস্তানে পরিণত করা যেত, যেটা অনুভাই শুরু করেছিল। সেখান থেকে আমি বলি, বঙ্গবন্ধু হত্যা করার 3 দিনের মধ্যে, আমি চ্যালেঞ্জ করে বলছি আরটিভিতে, 3 দিনের মধ্যে এয়ারপোর্টে যেখানে বিদেশি মানুষ আসতো সেখানে লেখা থাকতো শুভেচ্ছা স্বাগতম, সেই জায়গায় হঠাৎ করে লাগানো হলো আহলান সাহলান। আমরা বাংলাদেশের উদ্ধৃতি দিতাম দেশকে নিয়ে, জয় বাংলা, সেখানে বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের রেডিও, আমাদের বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ, টোটালি পাকিস্তানি স্টাইলের সমস্ত কিছু একটা জায়গায় নিয়ে আসলো। শুধুমাত্র নামটা বাংলাদেশ থাকলো, কিন্তু অবয়বটা সে জায়গায় নিয়ে আসলো। আপনি একইভাবে দেখবেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো 75-এর 15 আগস্ট। আপনি 31শে ডিসেম্বর ওই বছরই স্বাধীনতার বিরোধী যারা ছিল জেলখানায় তাদের সকলকে ছেড়ে দেওয়া হলো। এবং 1979 সালের পার্লামেন্টে তখন জিয়াউর রহমানের রাষ্ট্রপতি, যদিও রাষ্ট্র দখলকারী রাষ্ট্রপতি, সেই পার্লামেন্টে পবিত্র কনস্টিটিউশনে কিন্তু ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে কনস্টিটিউশনের অংশে পরিণত করা হলো, যে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যাদেরকে খুন করা হয়েছে এর বিচার করা যাবে না। সংবিধানের অংশে পরিণত করা হলো জিয়াউর রহমান তখন ক্ষমতায়। এবং কিভাবে ক্ষমতায় আসা, আমাদের 5ম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্ট বলেছে এটা রাষ্ট্র দখল করা, এবং তাকে রাষ্ট্রদ্রোহী বলেছে। হয়তো জীবিত থাকলে তাকে রাষ্ট্রদ্রোহিতার দ্বারে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হতো। সেটা এই কারণে বললাম যে ওইখান থেকে কিন্তু শুরু হলো। এবং আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 38-কে সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করা হলো। এর ফলে হলো কি, আইডিয়াল নামে জামাত ইসলাম ছদ্মনামে শুরু হয়ে গেল, সবুর খানরা রাজনীতিতে ফিরে আসলো, শাহজিজকে নিয়ে আসা হলো, গোলাম আজমকে পাকিস্তানি পাসপোর্ট সহ বাংলাদেশে আসতে দেওয়া হলো, তার ধারাবাহিকতা শুরু হলো। ওই যেটা বলছেন যে বিকৃতির জায়গা, সেখান থেকে কিন্তু আরব্য উপন্যাসের যে কাহিনী, ওই রকম ভাবে ইতিহাস তৈরি করা শুরু হলো। ইতিহাসকে নিজের মন গড়া ইতিহাস, বঙ্গবন্ধুকে ছোট করার জন্য অন্যদেরকে সামনে নিয়ে আসার জঘন্যতম চেষ্টা চালানো হলো। সেই অপপ্রচেষ্টা কিন্তু অব্যাহত হয়ে রয়েছে। 96-এ বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ক্ষমতা আসার পরে কিন্তু ইতিহাসের চাকা অন্যদিকে ঘোরা শুরু হলো। তার পরবর্তীতে কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আমাদের মানবতা বিরোধী অপরাধের যে এখন যারা দণ্ডিত আসামি, তাদের স্বাধীনতার পতাকা তাদের গাড়িতে দিলেন। ইতিহাস বিকৃতির লক্ষণটা বলছি। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়টা আমি খুব ক্লোজলি এটার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমাদের বর্তমান মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেব ছিলেন চিফ প্রসিকিউটর। বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীদের স্বাক্ষর কাহিনী যদি কোনো মানুষ পড়ে, আমার ধারণা সে যদি মানুষ হয়, সে যে প্রকৃতির মানুষ হোক, তার কোনোভাবেই পাষাণ হৃদয়ে বিগলিত না হয়ে পারবে না। কিভাবে শিশু রাসেলের গুলিবিদ্ধ শরীরের তার মস্তিষ্ক ছাদে গিয়ে লেগেছিল, কিভাবে তার করুণ আর্তনাদ ছিল, কি বিভৎস নারকীয় বর্বরতা সেখানে ছিল। এবং তার সঙ্গে যারা জড়িত ছিল, ইতিহাসে তাদের অনেকের বিচার করা যায়নি, এই কারণে তারা ওই সময় বেঁচে ছিল না। আমাদের দেশের আইন অনুযায়ী যদি কেউ বেঁচে না থাকে তার বিচার করা যাবে না। 20 জন আসামির নামে চার্জশিট হলো। চার্জশিট হওয়ার পরে অভিযোগপত্র, 34 বছর অপেক্ষা করার পর বিচার প্রসিডিংস আসলো। চার্জশিট হওয়ার পরে জজ কোর্টে 5 জনাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। এই 5 জনের বিরুদ্ধে আমি দায়িত্ব নিয়ে বলছি, তার 5 জনের বিরুদ্ধে কিন্তু আমরা আপিল করিতে নেই বা করা হয়নি। হাইকোর্টে আসার পরে একটি ডিভিশন বেঞ্চ, 4টা বেঞ্চের 4 জন বিচারক, যারা কোনোদিন সুপ্রিম কোর্টের বিচারক কেন, সুপ্রিম কোর্টের কেরানি হতে পারতেন কিনা বাংলাদেশ স্বাধীন না হলে, তারা বঙ্গবন্ধু হত্যা মামলায় বারবার বিব্রত বোধ করলেন। জাতির জনকের হত্যাকাণ্ডের বিচার করতে বিব্রত বোধ করলেন। শেষ পর্যন্ত একটা বেঞ্চে শুনানি হলো। শুনানি হওয়ার পরে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছেন পরবর্তীতে মোহাম্মদ রুহুল আমিন, তিনি 5 জনাকে খালাস দিয়ে দিলেন। আর অপর বিচারপতি এবিএম খায়রুল হক তিনি বললেন যে 15 জনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই 15 জনের মৃত্যুদণ্ডই বহাল থাকার মতো সাক্ষী প্রমাণ আছে। তৃতীয় বিচারপতি ফজলুল করিমের কাছে গেল, তিনি 2 জনাকে অব্যাহতি দিয়ে 3 জনাকে আবার দণ্ডিত করলেন। এভাবে অ্যাপিলেট ডিভিশনে গেল। একটা কথা আজকে আমি অন এয়ারে বলি, বঙ্গবন্ধু হত্যা মামলা যখন অ্যাপিলেট ডিভিশনে লিড পিটিশন শুনানি হয়, বাংলাদেশের অ্যাপিল ডিভিশনের একজন বিচারক সেখানে বসা ছিলেন বিচারকের তালিকায়। যখন বলা হলো লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিনকে আমেরিকা থেকে নিয়ে আসার পরে তারা অ্যাপিল করলো, রাষ্ট্রপক্ষ বলল যে তো উনি অনেকদিন পরে আসছে, ওনার অ্যাপিল নেওয়া যাবে না, এত বিলম্ব হয়েছে। কারণ নিয়ম আছে, দ্রুত বিচার করতে না পারলে, আপিল করতে না পারলে অনেক বিলম্ব হলে গ্রহণ করা যায় না। সেই বিচারপতি বললেন কেন যাবে না? তো রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো জাতির জনককে হত্যা করছে, এত বছর পর ধরা পড়ছে, এর আপিল নেওয়া যাবে না। সে বলে জাতির জন্য কি হয়েছে,
কি হয়েছে? চিৎকার করলেন। ওই বিচারক এখন দুর্নীতির অভিযোগ ফেস করতেছেন, তিনি চাকরিতে নেই, অ্যাপিল ডিভিশন থেকে বেরিয়ে আসার মতো। এই জাতীয় অডাসিটি কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি। এটা ছিল কিন্তু বিচ্ছিন্ন একটি ঘটনা না। বাংলাদেশ কনসেপ্টের সঙ্গে যারা একমত হয়নি, অসাম্প্রদায়িক বাংলাদেশ কনসেপ্টের সঙ্গে যারা একমত হয়নি, যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশ স্বাধীন হোক এরা মনে প্রাণে চায়নি, যাদের মনের ভিতর লালন করছে, মগজের ভিতর রয়ে গেছে পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, সেই সকল মানুষরা বিভিন্ন জায়গায় এখন আছে। অনুভব একটা কথা বলছেন না যে সংস্কৃতির থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ আষ্টে পৃষ্ঠে চতুর্পাশে এরা এমন ভাবে জড়িত হয়ে আছে। বঙ্গবন্ধুর সব খুনিদের আমরা ফাঁসি এখনো কার্যকর করতে পারিনি। তবে অনুভাই সান্ত্বনার কথা যে দাম্ভিকতা নিয়ে যারা আত্মস্বীকৃত খুনিরা বলতো খুন করেছি পারলে কিছু করো, স্টেটমেন্ট দিয়ে বলতে হ্যাঁ জিয়র রহমানের কাছে গিয়েছিলাম, সে বলছে পারলে সাকসেসফুল হ্যাঁ, সেই দর্প কিন্তু চূর্ণ বিচূর্ণ বাংলাদেশে হয়েছে। তাদের হাড় কিন্তু মাটির সঙ্গে মিশে গেছে। এটা এই কারণে বললাম যে সমস্ত সংস্কৃতির যে ভয়াবহ অবক্ষয় ঘটছিল সবকিছু দূর করা সম্ভব হয়নি। তো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা যিনি মুক্তিযুদ্ধের চেতনার এখন হাল ধরেছেন, আমার বিশ্বাস ওই অপসংস্কৃতি, ইতিহাসের বিকৃতি, মুক্তিযুদ্ধের চেতনার বিকৃতি এটা বেশি দিন থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হওয়ার পথে যে অবিরাম কর্মযজ্ঞ চলছে, দেখবেন অবিলম্বেই আমরা সার্থকতার জায়গায় যাব। যে লক্ষ্য নিয়ে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, বঙ্গবন্ধু তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালির ভালোবাসার ঋণ শোধ করেছিলেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যক্ত করেছি, আশার ইঙ্গিত দিয়েছি যে ইতিহাসের ধারাই নিয়ে যাবে সেখানে, ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো। আর না পারি নাই, পারবো, তবে পারবোই, পারবো। ধন্যবাদ আপনাকে এম ওহিদুজ্জামান, ডক্টর এম ওহিদুজ্জামান। আপনাকে তিনি বলেছেন বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জয় করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায়নি, হত্যা করা যাবে না। এই সম্পর্কে আপনি কিছু বলুন। কতগুলো ধন্যবাদ। কতগুলো বিষয় আসছে, কিন্তু একটু স্পষ্ট হওয়া দরকার। জি, 75 সালে বঙ্গবন্ধু শাহাদাত বরণ করেছে, 32-এ কি নৃশংস হত্যাকাণ্ড সেখানে হয়েছিল আমরা শুনেছি। কিন্তু বিচার হয়েছে, কাদের বিচার হয়েছে? যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার একটা অংশের। কিন্তু যারা মাস্টার মাইন্ড, যে কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা ইকবাল হোসেন চৌধুরী বললেন বা নুরুল ইসলাম ভাই বললেন, যে কারা ছিল তারা স্পষ্ট। সেখানে খুনি মোস্তাক এবং জিয়া। আজকের যে কথাটা বলা হচ্ছে যে আইনে সিআরপিসিতে, আমাদের বাংলাদেশের সিআরপিসিতে মৃত্যু ব্যক্তির বিচারের বিধান নাই। এই বিধান করতে হবে, কারণ আমরা এই দায় মুক্তি হতে পারি না। আমরা যে এই বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে একটা মানব জাতির সভ্যতায় যে আমরা একটা অকৃতজ্ঞ না, কৃতজ্ঞ। পৃথিবীর বহু ভাষা নিয়ে আমি কেটেছি, কৃতজ্ঞ শব্দটি নেই। কৃতজ্ঞ শুধুমাত্র আছে এই বাংলায়। যে কৃতজ্ঞের যে একটা কালিমা, সেই কালিমা থেকে আমাদের বেরোতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশে 75-এর পরে ইতিহাস বিকৃতি, সেটা কি একদম সহজ। যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, মুক্তিযুদ্ধের ভেতরেও অনেকে ছিল সেই আইএসআইয়ের এজেন্ট হিসাবে, যারা সারা জীবন আইএসআইতে চাকরি করেছে। আজকে তো সবকিছু ওপেন, এখন ফেসবুক আছে, টুইটার আছে, নানা জায়গায় এইসব বিষয় চলে আসছে। জিয়া রহমানের সাথে থ্রু আউট দি লিবারেশন ওয়ার আইএসআইয়ের যোগাযোগ ছিল। বেগম খালেদা জিয়া কোনোদিন এই মুক্তিযুদ্ধ মানেন নাই, তিনি জোর করে পাকিস্তানের ক্যান্টনমেন্টে ছিলেন। এটা সত্য। এখন এটা যদি বলি তাহলে মনে করবেন যে রাজনীতি। আমি রাজনীতির লোক না, আমি একজন শিক্ষক। আমার মনে হয় যে শিক্ষক হিসেবে আমার কাজ হলো সত্য কথাটি নির্ভীকভাবে বলা। এটাই আমি শিখেছি, এটাই বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিখেছি। সে কারণে আমরা দেখি যে বঙ্গবন্ধু হত্যার পরে যে কথা নিয়ে বলেন, যেমন পাকিস্তান স্বীকৃতি দিল 24 ঘন্টার মধ্যে, তেমনি ভাবে একের পর এক আমাদের যে স্বাধীন বাংলাদেশের যে ভিত্তিভূমি, যে আদর্শ, বঙ্গবন্ধু তিলে তিলে তার রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে যে আদর্শ গড়ে তুলেছেন। যে কথা উনি বলেছেন যে আমাদের সংবিধানে শুধু বাংলাদেশের রাষ্ট্র না, তার জাতীয় আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল। সেখান থেকে পুরো সবকিছু কিন্তু উল্টে দেওয়া হয়েছিল। মানে মীমাংসিত বিষয়। আমি সেই ব্যাখ্যায় না গিয়ে যদি কয়েকটা জায়গা বলি, আমরা দীর্ঘদিন পর বিচার করলেও এই যে যারা মাস্টার মাইন্ড, যারা পরিকল্পনাকারী, তাদের বিচার আমরা করতে পারি নাই। যে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা কিন্তু 75-এর 15 আগস্টের পরে এই ইতিহাস বিকৃতি, দেশকে পাকিস্তানে পরিণত করা,
স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশ, যে আদর্শ রূপে গড়ে সেই বাংলাদেশকে ধ্বংস করা, সেটা কিন্তু নেতৃত্ব তারা দেয়নি। সেই নেতৃত্ব কিন্তু জিয়াউর রহমান দিয়েছিলেন। ইনডেমনিটি বলেন, রাষ্ট্রীয় আদর্শকে বিকৃত করা বলেন, তার প্রত্যেকটা নেতৃত্ব দিয়েছে কে? 75-এর পরে সেই জিয়াউর রহমানই প্রত্যেকটা জায়গায় শুরু করেছে। তারপরে আপনি বিব্রত হবেন না, আমি শেষ করব। তারপরে যদি বলেন, এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া 91-তে ক্ষমতায় এসে এই দেশের মানুষের, ছাত্র, শিক্ষক, জনতা, রাজনীতি সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কিন্তু স্বৈরশাসনের পতন হয়েছিল। তিনি ক্ষমতায় এসে সেই ধারাগুলোই কিন্তু প্রতিষ্ঠা করলেন। এবং দেখেন কত দুঃখজনক, 95 সালে, তার তো জন্ম 95 সালে না, তিনি এমনকি নির্বাচন করেছেন 91-তে, প্রধানমন্ত্রী হয়েছেন 91-তে, তিনি 95-তে 15ই আগস্ট জন্মদিবস পালন করলেন। কারণ যেহেতু বঙ্গবন্ধু, তাকে 75-এ শুধু হত্যা একবার করা হয় নাই, কোটিবার হত্যা করা হয়েছে। এবং তাকে হত্যা করা এমনভাবে মিথ্যাচার, রাষ্ট্রযন্ত্রের সমগ্র শক্তি ব্যবহার করে মিথ্যাচারের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে একেবারে বলা যায় যে একেবারে অতল গভীরে, একেবারে পাতালে নিমজ্জিত করা, যে আর কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। কিন্তু প্রকৃতির নিয়মেই যখন দেখলেন যে মিড অফ 90s, যখন বঙ্গবন্ধু আর এমার্জিং ব্যাক, কামিং ব্যাক, তখন একটা এরা করলো যে বেগম জিয়া তার জন্মদিনের মধ্য দিয়ে এই 15ই আগস্টকে আবার হত্যা করবে, কালিমা লেপনের চেষ্টা করলো। এবং তার 4টা জন্মদিন আমাদের দেশে, আমার এই বাংলাদেশে আমাদের অনেকেই 2টা জন্মদিন, একটা কাগজপত্রে আর একটা আমরা যেদিন জন্মগ্রহণ করি। কিন্তু বেগম জিয়ার কাগজপত্রে 4টা জন্মদিন আছে। এটা উনি ছাড়া বোধহয় আর কেউ আছে কিনা আমার জানা নেই। 4টা, পাসপোর্টে একটা, বিয়ের সময় একটা, ক্লাস 9-এর রেজিস্ট্রেশনের সময় একটা, এবং এমপি হলেন, মন্ত্রী হলেন তখন আর একটা। এর কোনোটাই 15ই আগস্ট না। তাহলে কেন করলেন? এটাকে বিকৃত করার শোনেন, ইতিহাসে আছে হযরত ওমর বিন খাত্তাব, যারা আমরা দ্বিতীয় খলিফা বলি, ওমর রাদিয়াল্লাহু তাকে হত্যা করার পরে মসজিদে নামাজ পড়াতে হত্যা করা হয়েছিল। হত্যার পরে শিয়া সম্প্রদায়ের একটা গোষ্ঠী তার মৃত্যু দিবসে বা শহীদ দিবসে এরকম সাজগোজ করে, বেগম খালেদা জিয়াদের মতোই সাজগোজ করে নাচ গান করতেন তাকে অসম্মান করার জন্য। আজকে শুধু বলবো আগস্টে যে আজকের সময় আমাদের এসছে এই সকল সমগ্র অপশক্তির তাদের রুট আউট করা, তাদের শিকড়ে উপড়ে ফেলা, যারা হত্যার পিছনে ছিল তাদের বিচার করা। আজকের যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে সেখানে আমরা কি দেখি? এই বঙ্গবন্ধু হত্যার খুনিরা, তার পৃষ্ঠপোষকরা, এই যুদ্ধ অপরাধীদের অপরাধীরা, তাদের পৃষ্ঠপোষক একাকার হয়ে তারা কিন্তু অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকেও তারা বারংবার হত্যার চেষ্টা করছে। এবং এই যে খুনির যারা মাস্টারমাইন্ড, তাদের বিচার না করা অবধি তারা এটি করে যাবে। আমি শুধু কথা না বাড়িয়ে যেটা বলতে চাই, আমাদের সময় সংক্ষেপে একদম শেষ, আমরা বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে শিখব, এখন সামনে এগিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনার কাছে এবার জানতে চাই যে তিনি বলেছেন মাস্টার মাইন্ডদের এখনো বিচার করা কিন্তু হয়নি। এবং আমি যেটা জানতে চাই, ইতিহাস বিকৃতি এবং বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনীতি, বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করে না, তারা কি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে? এই প্রশ্নটি আপনার কাছে। যেটা অধ্যাপক ওয়াহিদুজ্জামান সাহেব বললেন যে মাস্টার মাইন্ড যারা, তাদের বিচার হয়নি। জি, আনুষ্ঠানিকভাবে হয়তো বিচার হয়নি, জি, কিন্তু তাদের বিচার ইতিহাসে হয়ে গেছে। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখেছি ইতিহাসে মহামানবরা তাদেরকে হত্যা করা হয়েছে। যেমন নাথুরাম গডস মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নে লেনিন বা স্ট্যালিনের তাদের যে অবদান, সেটাকে পরবর্তী পর্যায়ে বিকৃত করার নির্লজ্জ প্রচেষ্টা আমরা দেখেছি। আমরা আলেন্দেকে যখন হত্যা করা হলো, সেখানে আমরা দেখেছি যে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে এমনিভাবে কিন্তু এই মহামানব যারা, মহাপুরুষ যারা, তাদেরকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, হত্যার পরে তাদের অবদানকে অস্বীকার করার ধৃষ্টতা দেখানো হয়েছে। এমনকি তাদের যে ইতিহাস, সেই ইতিহাস বিকৃতিও আমাদের বাংলাদেশ শুধু না, অন্যান্য জায়গায় আমরা দেখেছি। কিন্তু ইতিহাসের একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটি হলো যে ইতিহাসের মহাপুরুষ যারা ইতিহাসের পাতায় পাতায় থাকেন, তারা কিন্তু
তার নিজস্ব অবস্থানে ইতিহাসের পাতায় থাকবেন, আছেন। আর যারা খল নায়ক ইতিহাসের, তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। আপনি মীর জাফরের কথা বলেন, আমাদের সিরাজউদ্দৌলা তার স্বাধীন সার্বভৌম বাংলার নৃপতি হিসাবে তিনি ইতিহাসে আছেন। আর মীর জাফর, তিনি কিন্তু মীর জাফর হিসাবে যুগে যুগে তিনি পরিচিত হয়ে আছেন। খন্দকার মোশতাক সাহেব, তিনি মানুষের ঘৃণা, মানুষের ক্রোধের শিকার হয়ে তিনি আজকে ইতিহাস থেকে মুছে গেছেন। কিন্তু বঙ্গবন্ধুকে যারা এখানে হত্যা করেছিল, তাকে নিয়ে গিয়েছিল সে টুঙ্গিপাড়াতে একটি উদ্দেশ্য নিয়ে, যে তাকে বোধহয় ওখানে যদি চিরশায়িত করা যায় তাহলে মানুষের মন থেকে সরিয়ে মুছে যাবেন। আজকে দেখুন বঙ্গবন্ধু সেই টুঙ্গিপাড়াটি সেটি হয়েছে একটি তীর্থস্থান। হাজার হাজার মানুষ যাচ্ছে হৃদয় নিংড়ানো ভালোবাসা শ্রদ্ধা জানানোর জন্য, এবং এটাই কিন্তু ইতিহাসের পাওনা। সেই জন্য বললাম আমি কিন্তু উদ্বিগ্ন নই। দেখুন দীর্ঘদিন যেটা অনুভয় বললেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে এই বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, সেগুলো আমরা দেখেছি। এমনকি পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। তারপরে দেখুন বিবিসি বাংলা ভাষাভাষীদের মধ্যে একটি জরিপ চালিয়ে, সেই জরিপে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে, শুধু আমাদের বাংলা ভাষাভাষী নই, পাশের যারা বাংলা ভাষা, সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছেন, তাদের রায়ে তিনি স্বীকৃত হয়েছেন। তাই যারা তাকে হত্যা করেছে তারা হয়তো শারীরিকভাবে তাকে সরিয়ে ফেলতে পেরেছে, কিন্তু তার আদর্শকে সরাতে পারেনি। ওই যে সেই গানটি, যে একটি মুজিবরের কণ্ঠ আজকে লক্ষ মুজিবর। আজকে কিন্তু বঙ্গবন্ধু প্রত্যেকের হৃদয়ে কিন্তু তার স্থান হয়েছে। শুধু টুঙ্গিপাড়া নয়, টুঙ্গিপাড়া মানুষের মনে তার সমাধি হয়েছে। এবং আমি মনে করি যতদিন বাংলাদেশ থাকবে, এই কিছু কুলাঙ্গার ছাড়া বাকিরা বঙ্গবন্ধুকে তার স্বীয় জায়গাতে প্রতিষ্ঠিত করে রেখেছে। এবং দেখুন আরো যেটি, যে নূতন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছিল, সেই নূতন প্রজন্ম 2008 সালে নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তারা কিন্তু বিভ্রান্তিতে তাদেরকে ফেলা হয়েছিল, কিন্তু বিভ্রান্তিতে তাদেরকে আবদ্ধ করে রাখা যায়। এখন নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ রাজনীতি সম্পর্কে পৌঁছানোর জন্য কোন ব্যবস্থা কি সরকারের পক্ষ থেকে আছে? একটি আজকে দেখুন বঙ্গবন্ধুকে 1975-এ যখন হত্যা করা হলো, যেটি অ্যাডভোকেট আমাদের অধ্যাপক ওয়াহিদুজ্জামান সাহেব বললেন, যে শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য নয়, এটি পিছনে আরেকটি উদ্দেশ্য ছিল, যেটি অনুভয় বলেছেন, সেটি হলো যে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটিকে বিকৃত করার জন্য। বঙ্গবন্ধুর কন্যা আমাদের আজকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কাছে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, তাকে হত্যাকারীরা হত্যা করেছেন, কিন্তু তিনি 21 বছর পর আন্দোলন সংগ্রাম, বাবার মতো তিনি ঝুঁকি নিয়েছেন। প্রতি পদে পদে তার পিছনে বুলেট ছিল। জনগণকে যেমনি ভাবে বঙ্গবন্ধু তার পিতা এদেশের জনগণকে সংঘবদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তেমনি ভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তেমনি ভাবে দেশের মানুষকে সম্পৃক্ত করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি আবার প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশকে তার নিজস্ব গতিতে, সেটি হলো মুক্তিযুদ্ধের চেতনা। এখানেই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আরেকটি স্বাক্ষর। এবং আমি বিশ্বাস করি যে আজকে আপনি নতুন প্রজন্মের কথা বলছেন, নতুন প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু তারা ধারণ করে। মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল? মুক্তিযুদ্ধের চেতনা ছিল রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল অর্থনৈতিক মুক্তি। আজকে কিন্তু
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি কিন্তু হচ্ছে। আপনি বলছেন দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। এবং অনু ভাই যেটা বললেন যে যারা এই ইতিহাসকে বিকৃত করতে চাচ্ছেন তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছেন। ইতিহাস তার নিজস্ব গতিতে বঙ্গবন্ধুকে হিমালয়ের মতো এভারেস্টের চূড়ায় রেখে মুক্তিযুদ্ধের চেতনায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। তলাবিহীন ঝুড়ি আজকে বিশ্ব ব্যাংকের স্বীকৃতি পেয়েছে এটি নিম্ন মধ্যমায়ের দেশ এবং রূপকল্প 2021 যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে বঙ্গবন্ধুর প্রতি সত্যিকার ভাবে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পারি। ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন। ধন্যবাদ জনাব ইকবাল সুবহান চৌধুরী, ধন্যবাদ সৌম্য রেজাউল করিম, ধন্যবাদ জনাব নুরুল ইসলাম অনু এবং ধন্যবাদ ডক্টর এম ওয়াহিদুজ্জামান। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সম্পর্কে সামান্য কিছু আলোকপাত করার জন্য। যে ইতিহাস বলে শেষ করা যাবে না, তবু আপনাদের কাছ থেকে আমরা কিছুটা শুনেছি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার হবে আজ সকালে, অর্থাৎ শনিবার সকাল 8:30টায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।